প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানব। আজকে আমাদের ক্লাসের আলোচ্যসূচি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস, অপারেটর এন্ড স্ট্রিংস, জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস এন্ড কন্ট্রোল। তো আমরা উক্ত বিষয়সমূহ কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলো জানবো। তো আমি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে গেলাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার? আমার আজকের আলোচনায় যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আমার ক্লাস শুরু করি। আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে গেলাম। বরাবরের মতো আমি একটা ইন্ডেক্স HTML ফাইল তৈরি করি। আমরা ইতিমধ্যে জেনেছি যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় বা জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদেরকে HTML এর মধ্যেই জাভাস্ক্রিপ্টে লিখতে হবে। আমি ইন্ডেক্স ফাইলটিকে আমার নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামে চালা দিই। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কাইন্ডলি না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি HTML এর যে বেসিক কোড সমূহ সেগুলো নিয়ে আসি। HTML5 কন্ট্রোল E। তারপর জাভাস্ক্রিপ্ট ইতিমধ্যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমরা হেড ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি অথবা বডি ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তবে জাভাস্ক্রিপ্ট বডির শেষে জাভাস্ক্রিপ্টকে দেখাটা হলো উচিত। তা আমরা আজকে শিখব ভেরিয়েবল। আমি একটু লিখি ভেরিয়েবল, অর্থাৎ আমরা আজকে ভেরিয়েবল শিখব। ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, অর্থাৎ কন্টেইনার। আমরা একটা কন্টেইনার যখন দেখি, একটা কন্টেইনারের ভিতরে সাধারণত অনেক রকম মাল থাকে। তো বিষয়টা অনেকটা এরকম, অর্থাৎ আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো মানকে জমা করে রাখতে পারি। ভেরিয়েবল ধরে আমরা যদি জাভাস্ক্রিপ্টের যে কোনো কাজ করি, সেই ক্ষেত্রে আমার কাজটি অনেক সহজ হয়ে যায়। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লিখতে গেলে আমরা আগে স্ক্রিপ্টটা নিয়ে আসি। স্ক্রিপ্টটা নিলাম। এটা মুছে দেই। আমরা এই স্ক্রিপ্টের মধ্যে এখন ভেরিয়েবল তৈরি করি। ভেরিয়েবল লিখতে গেলে আমাদেরকে প্রথমত লিখতে হবে var, অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবল। আমরা যখন PHP শিখবো, PHP তে ভেরিয়েবল লেখার আলাদা নিয়ম আছে, আমরা সেটা শিখবো। তা এখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে ভেরিয়েবল করতে হয় সে বিষয়টা দেখি। তো সাপোজ আমি লিখলাম টেকনিক্যাল, আমি লিখলাম var মানে ভেরিয়েবল টেকনিক্যাল। তো একটা ভেরিয়েবল লেখার শেষে আমরা এই ভেরিয়েবলটার কি মান হবে সেটা আমাকে সমান সমান দিয়ে এবং একটা কোটেশনের মধ্যে দিতে হবে। তা সাপোজ আমি লিখলাম হাই টেকনিক্যাল। একটা ভেরিয়েবলটাকে ক্লোজ করতে গেলে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে। এখন এই যে আমরা ভেরিয়েবলটা লিখলাম, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কি করলাম, আমরা এখানে টেকনিক্যাল ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে যে কোনো লেখা লিখতে পারি। তো ভেরিয়েবলের আরো বিভিন্ন কাজ আছে, ভেরিয়েবল লেখার আরো বিভিন্ন নিয়ম আছে, আমরা সেগুলো দেখব একটু পরে। তা আমরা যখন কোনো টেক্সটকে কোনো ভেরিয়েবল হিসেবে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে এবং একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতে হবে।
তারপরে এই ভেরিয়েবলটাকে আমরা যদি এখন কল করি, কল করার জন্য আমাদেরকে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট ফাংশন। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ডকুমেন্ট ডট রাইট ফাংশনটি ব্যবহৃত হয়। এর মধ্যে এসে আমরা এখন এই যে টেকনিক্যাল ভেরিয়েবলটা তৈরি করলাম, এটাকে যদি আমি এখন কল করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের ভেরিয়েবলটি আমরা আমাদের ব্রাউজারের মধ্যে এটাকে প্রিন্ট করতে পারবো। তো আমি এটাকে সেভ করে এখন যদি রান করি, এখন এটাকে যদি রান করি সেই ক্ষেত্রে আমরা এটার ফলাফল দেখতে পারবো। এই যে আমি এই যে ফলো করেন, এখানে হাই টেকনিক্যাল কথাটি আসছে। আমি এখানে বলছি যে আমি একটা ভেরিয়েবল নিলাম টেকনিক্যাল এবং এটার মধ্যে একটা লেখা দিলাম হাই টেকনিক্যাল, এবং ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মাধ্যমে এটাকে রাইট করলাম। রাইট করার সাথে রাইট করলাম আমি হলো টেকনিক্যাল। এখন টেকনিক্যাল কি করলো, টেকনিক্যাল এই যে ভেরিয়েবলের আওতায় যে হাই টেকনিক্যাল কথাটি আছে সেটাকে এখন আমার ব্রাউজারে প্রিন্ট করে আমাকে দেখালো। এ হচ্ছে যে কোনো ভেরিয়েবল আমাদেরকে লিখতে হবে এবং তার আউটপুট এভাবে আমাদেরকে দেখাতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নাম এবং স্টেটমেন্ট হচ্ছে কেস সেনসিটিভ, অর্থাৎ আমরা যদি ভেরিয়েবলটাকে লিখতে হয় আমাদেরকে কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। তো আমি কিছু নিয়মের কথা বলতেছি। নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলকে শুরু করা যাবে না, অর্থাৎ এই যে আমি ভেরিয়েবলটা শুরু করলাম একটা টেক্সট ফরম্যাটে, অর্থাৎ এটা কোনো নাম্বার দিয়ে আমাদেরকে শুরু করা যাবে না। যেমন ধরেন আমি যদি এখানে একটা নাম্বার ব্যবহার করতাম যেমন 5, সেক্ষেত্রে আমার এই ভেরিয়েবলটা কিন্তু সে নিত না। এই যে আমি 5 এখানে দেওয়ার সাথে সাথে সে কিন্তু এটাকে রেড মার্ক করে দেখিয়ে দিয়েছে যে এই ভেরিয়েবলটা অ্যালাউ না। অর্থাৎ আমরা ভেরিয়েবল লেখার সময় এই জিনিসটা মনে রাখতে হবে অবশ্যই যে আমরা কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবল শুরু করব না। তো ভেরিয়েবলটা সাধারণত আমার ইচ্ছে মতো আমি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারি। আবার ধরেন বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন আমরা প্রয়োজনে বিভিন্ন চিহ্ন ব্যবহার করি, যেমন এন্ড চিহ্ন হতে পারে, তারপরে আমরা বিভিন্ন পার্সেন্ট চিহ্ন হতে পারে। এগুলো দিয়ে কোনো ভেরিয়েবলকে আমরা শুরু করব না, এটা নিয়মের মধ্যে পড়বে না। এছাড়াও ভেরিয়েবলের আরো কিছু সংরক্ষিত নাম আছে, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট লেখার মধ্যে, যেমন উইথ বা এই যে আমরা দেখলাম বিআর, এটাকে আবার কোনো ভেরিয়েবল হিসেবে আমরা নিতে পারবো না। এছাড়া আরো বিভিন্ন ভেরিয়েবলের রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো সংরক্ষিত থাকে ভেরিয়েবল হিসেবে, আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো না, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, যেমন ব্রেক, তারপরে ডু, তারপরে ইনস্ট্যান্স অফ, তারপরে টাইপ অফ, তারপরে কেস, এলস, তারপরে নিউ। অর্থাৎ আমি এখন যে শব্দগুলো এখন দেখতেছি এই শব্দগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। এই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা এই শব্দগুলো আমরা রিজার্ভ ওয়ার্ড হিসেবে জমা আছে, আমরা এগুলো ভেরিয়েবল হিসেবে নাম অবশ্যই আমরা যখন ভেরিয়েবল তৈরি করবো তখন আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে এই নামগুলো আমরা ব্যবহার করব না। যেমন রিটার্ন। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কাইন্ডলি না বুঝলে অবশ্যই জানাবেন। কন্টিনিউ, ফর, সুইচ, তারপরে হোয়াইট ইত্যাদি হচ্ছে আমাদের, সরি এখানে একটা এস রয়ে গেছে, এখানে একটা সি রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই শব্দগুলো আমরা যখন প্রপার বানান হিসেবে যখন এখানে সংযুক্ত করলাম তখন যে ভেরিয়েবল লেখার যে কালার বা যে যেভাবে সে পরিবর্তন হওয়া প্রয়োজন সেভাবে কিন্তু সে পরিবর্তন হয়ে গেছে। এই যে আমি এখানে আরো অনেক রকম শব্দ আছে, আমি এখানে কিছু শব্দ এখানে দেখলাম, এই শব্দগুলো আমরা অবশ্যই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করবো না। আমরা যে কোনো ভেরিয়েবল লেখার সময় আমাদেরকে অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তা আশা করি আপনারা ভেরিয়েবল লেখার নিয়মটা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভেরিয়েবল তৈরি করতে হয়। যেমন আমরা এখন এগুলোকে ডিলিট করে দিই। এই যে আমি এখানে টেক্সটিক্যালের মধ্যে আমি এখন একটা টেক্সট নিয়েছিলাম, আমরা যদি এখানে কোনো ভেরিয়েবলের মধ্যে যদি কোনো নাম্বার হিসেব করতে চাই, নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র
কোনো কোটেশন ব্যবহার করা লাগবে না, আমরা সরাসরি ওই নাম্বারটা এখানে দিয়ে দিলে আমাদের সেটা কাজ করবে। তো আমি এখন এটাকে যদি ব্রাউজারে আমি রিলোড করি, একইভাবে আমি এখানে আউটপুট হিসেবে কিন্তু 10 দেখতে পেলাম, অর্থাৎ এই টেকনিক্যালের মানটি এখন আমি এখানে 10 দিয়েছি, এই জন্য এখানে 10 আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা ভেরিয়েবল ব্যবহার করব এবং কিভাবে ভেরিয়েবল লিখব। তো এখন আমরা শিখব অপারেটর, অর্থাৎ জাভা স্ক্রিপ্টের মধ্যে অপারেটর কিভাবে আমরা ব্যবহার করব। জাভা স্ক্রিপ্টে অপারেশনের জন্য বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহৃত হয়। তো অপারেশন বলতে এই ক্ষেত্রে বোঝায় যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তা পার্সেন্ট, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অপারেটর বা অপারেশন। তো এগুলো আমরা দেখেছি যখন আমরা গাণিতিক হিসাবগুলো বের করি, তখন আমরা কোনো কিছুর মধ্যে যখন যোগ করতে হয় সেক্ষেত্রে আমরা বেশি প্লাস সাইন ব্যবহার করি, যখন বিয়োগ করি তখন মাইনাস সাইন ব্যবহার করি। বিষয়টা অনেকটা এরকম। তা আমি এখন এটাকে এডিট করি। আমরা সাপোজ এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x, এটার মান দিলাম সাপোজ আমরা 15, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এটা দিলাম y, এটার মান দিলাম সাপোজ 10। এখন আমি এখানে দেখেন আমি দুইটা ভেরিয়েবল লিখলাম, একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম x, আর একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম y। তো এখন আমি যদি আবার এই দুইটা ভেরিয়েবলকে যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি সাপোজ ভেরিয়েবলটা দিলাম z ইকুয়াল x প্লাস y, x প্লাস y, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এর মানে হচ্ছে আমার ফলাফলটা যখন আউটপুট হিসেবে আসবে বা আমরা যখন ভেরিয়েবলটাকে কল করব তখন শুধুমাত্র আমরা জেডটাকে পূর্বের নিয়মে ডকুমেন্ট ডট রাইট মাধ্যমে আমরা সেটাকে কল করব। তো আমি এখন এখানে ডকুমেন্ট ডট রাইট ব্র্যাকেট দিলাম, এখন ব্র্যাকেটের মধ্যে আমি সেভ জেড দিলাম, অর্থাৎ আমি চাচ্ছি যে এই এক্স এবং ওয়াই যোগ হয়ে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আমাকে ব্রাউজারে দেখাও। সেক্ষেত্রে আমরা এখন ব্রাউজারটিকে রিলোড করি, আমরা দেখতে পাবো যে এখানে 25 ফলাফল আসছে, অর্থাৎ 25। এই যে আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স আর একটা ভেরিয়েবল নিলাম ওয়াই এবং দুইটা ভেরিয়েবলটাকে যোগ করলাম জেড দিয়ে, যে এক্স প্লাস ওয়াই, এবং ডকুমেন্ট ডট রাইট এটার মাধ্যমে আমি এই ভেরিয়েবলটাকে এখানে কল করলাম যে এটা ব্রাউজারে তুমি দেখাও। তো সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে এই যে 25 ফলাফলটি, এই 10 7 15 আমার ফলাফল আসছে। আমার ভেরিয়েবলের মানটা যদি আমি এক্ষেত্রে এখানে 55 করে দেই, সেক্ষেত্রে এটাকে সেভ করার পর যখন আমি এখানে রিলোড করব তখন সেক্ষেত্রে সে অনুযায়ী যে মানটা পরিবর্তন হওয়া দরকার সেভাবে কিন্তু মানটা পরিবর্তিত হয়ে গেছে। তো অর্থাৎ আমরা এখানে একটা অপারেশনের মাধ্যমে আমরা এই কাজটা করলাম। তো এইভাবে আবার আমাদের সাপোজ আমরা যদি এখানে মাইনাস ব্যবহার করি, অর্থাৎ বিয়োগ হবে, সেক্ষেত্রে আমরা জানি যে মাইনাস মানে বিয়োগ, সেক্ষেত্রে বিয়োগ ফলটা এখানে বসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বিয়োগ ফলটা এখানে 45 হিসেবে এখানে আসছে। তা আমি যদি এখানে আবার একটা স্টার চিহ্ন ব্যবহার করি সেই ক্ষেত্রে সেটা কিন্তু গুণ হয়ে ফলাফলটি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুণ হয়ে কিন্তু ফলাফলটি আসছে। তারপরে আমরা যদি ভাগ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ভাগ করার জন্য আমরা এখানে অবলিক ব্যবহার করব। অবলিক ব্যবহার করার পরে আমরা দেখব যে এটার ভাগফল যেটা সেই ভাগফলটি এখানে কিন্তু চলে আসছে। এখন আরেকটা বিষয় আছে পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্ট। আমরা যখন পার্সেন্ট ব্যবহার করব, পার্সেন্ট আমরা জাভা স্ক্রিপ্টে এটাকে মডুলাস অপারেটর হিসেবে চিহ্নিত করি। এটা পার্সেন্টটাকে বলা হয় মডুলাস অপারেটর, অর্থাৎ যে কোনো ফলাফলের যে ভাগশেষটা থাকে সেই ভাগশেষটা সেখানে যোগ করবে। আমি এখন এটাকে রিলোড করার পর এটার ফলাফল দেখতে পাবো যে এখানে ভাগশেষটা 5 হিসেবে, কিন্তু আমি যখন এখানে পার্সেন্ট ব্যবহার করলাম তখন এটা ভাগশেষটি এখানে আসছে। তারপরে আবার অনেক সময় আমরা ইনক্রিমেন্ট করতে হয়, অর্থাৎ প্লাস প্লাস
অথবা মাইনাস মাইনাস, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস প্লাস ব্যবহার করি, যে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটার সাথে যোগ হয়ে আবার যোগ আসতেছে। আমরা প্লাস প্লাস ব্যবহার করতে পারি, তারপরে আমরা মাইনাস ব্যবহার করতে পারি। যেমন আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি এখন এটাকে আর ভেরিয়েবলের প্রয়োজন নেই, আমরা এখন এটাকে আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আশা করি সবাই বুঝতে পারতেছেন। তা আমরা এইভাবে বিভিন্ন অপারেটর এখানে ব্যবহৃত হয়, আমরা এই সমস্ত অপারেটর সমূহ এখানে আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম সাপোজ এক্স প্লাস প্লাস সেমিকোলন দিলাম। এখন আমি এটাকে যদি কল করি যে ভেরিয়েবল এক্স, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা এক্স এর মান এখানে দিয়েছে 55, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো আমার ব্রাউজারে এখন 56 আসছে, অর্থাৎ এই যে আমি এখানে প্লাস প্লাস ব্যবহার করলাম, এই প্লাস প্লাস এর মাধ্যমে আমার এটা 55 এর সাথে 1 যুক্ত হয়ে এখানে আসছে। তা আমি যদি এখানে মাইনাস মাইনাস ব্যবহার করি, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর, বা অর্থাৎ 1 করে মান কমবে। একটু আগে আমরা দেখলাম ইনক্রিমেন্ট অপারেটর, অর্থাৎ প্লাস 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 এর মাধ্যমে 1 করে বাড়ছে। তো আমি এখন এটাকে মাইনাস করে দেখার পরে আমরা দেখবো যে 55 এর চেয়ে আমরা 54 এখানে দেখতে পাবো, প্লাস হয়ে আমাদের 56 দেখাইছিল, এখন আমরা 54 দেখতে পারবো, 54 আসছে। তো এইভাবে আরো বিভিন্ন অপারেটর, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এরকম আরো বিভিন্ন অপারেটর আমরা দেখতে পাবো, যেমন কম্পারিজন অপারেটর আর লজিক্যাল অপারেটর। আমরা এতক্ষণ দেখলাম যে অ্যারিথমেটিক আমাদের অপারেটর, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে আমরা সেটাও দেখতে পারবো। যেমন আমরা এখানে দিলাম হলো সমান সমান দিলে আমাদের বাঁ দিকের যে ভেরিয়েবলের মান অ্যাসাইন করতে পারে সমান সমান চিহ্ন ব্যবহৃত হয়। যখন আমরা প্লাস ইকুয়াল দেব, তখন সেটা হবে অ্যাড এবং অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে হবে। এই অপারেটর বাঁ দিকের অপারেটরের সাথে ডান দিকের অপারেটরকে যোগ করবে এবং এই ফলাফলটি অ্যাসাইন করবে। আবার মাইনাস ইকুয়াল দিলে যখন আমরা সাবট্রাক্ট এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে আমাদের এই অপারেটর বাঁ দিকের অপারেটরের সাথে ডান দিকের অপারেটর যোগ বিয়োগ করে এরপর বাঁ দিকের অপারেটরটি ফলাফল হিসেবে অ্যাসাইন করবে। তারপরে স্টার ইকুয়াল আছে, অবলিক ইকুয়াল আছে, পার্সেন্ট ইকুয়াল আছে, অর্থাৎ পূর্বের মতো করে আমরা একটু আগে যে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা যেমন প্লাস মাইনাস, তারপর গুণ বিয়োগ ভাগ এগুলো দেখলাম, এগুলোর মাধ্যমে আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা এই কাজগুলো করতে পারি। এখন আমরা শিখবো ডাটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টে বিভিন্ন রকম ডাটা টাইপ ব্যবহৃত হয়, যেমন নিউমেরিক্যাল ডাটা টাইপ বা সংখ্যাত্মক ডাটা। তো এখানে বিশেষ করে যেমন আমরা অনেক সময় পূর্ণ সংখ্যা ব্যবহার করি, অনেক সময় আমরা দেখা যাচ্ছে দশমিক সংখ্যা ব্যবহার করি, সেগুলো আমাদেরকে কাজ করতে হয়। তারপরে বুলিয়ান ডাটা আছে, তারপর আনডিফাইন্ড ডাটা আছে, স্ট্রিং ডাটা আছে, তারপর নাল ডাটা আছে। তা আমি এখন ডাটা টাইপগুলোকে আমি এক জায়গায় এনে আমি কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম টেকনিক্যাল, এখানে একটা ভেরিয়েবল নিলাম টেকনিক্যাল, সাপোজ এটাকে আমি ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই ভেরিয়েবলটি, অর্থাৎ এখানে আমার এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটি আছে সেটা কি ধরনের ডাটা আমরা সেটা বুঝতে পারবো। এটাকে মুছিয়ে দিই।
ডকুমেন্ট রাইট এই টেকনিক্যালটাকে কপি করে আমার এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ডকুমেন্ট রাইট। আমরা এখানে জাভাস্ক্রিপ্ট টাইপ অফ একটা অপারেটর আছে যেটা দিয়ে ভেরিয়েবলটি কোন ধরনের ডাটা আছে সেটা বের করা যায়। তো আমরা এখানে টাইপ অফ ব্যবহার করি, পি টাইপ অফ টেকনিক্যাল। তো এখানে আমরা এখন একটা প্লাস দিয়ে আমরা একটা ডাবল কোট দিয়ে একটা বি এর ট্যাগ এখানে ব্যবহার করি যাতে লাইনটা পরপর করে দেখায়। একইভাবে আমি এটাকে পুরোটাকে কপি করে আমি একটু পরিবর্তন করে দেই, তাহলে আমার কোনটা কি ধরনের ডাটা টাইপ সেটা আমি সহজে বুঝতে পারবো। তবে এখানে সমান সমান দিই, একটা কোটের ভিতর লিখি হাই টেকনিক্যাল। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টেকনিক্যাল আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে রাইট করলাম যে টাইপ অফ টেকনিক্যাল প্লাস বি আর মানে এটা সরি এখানে আমার এটা এখানে হবে। পরবর্তীতে আমার অর্থাৎ আমি এখানে আমার এটা এই টেকনিক্যালটা কি ধরনের ডাটা টাইপ হবে সেটা কিভাবে বের করবো আমরা সেই বিষয়টা টাইপ অফের মাধ্যমে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা যাব সাপোজ এটা লিখলাম, আবার এটাকে কপি করি, আবার নিয়ে গেলাম, এটা আবার এখানে ভুল হলো, এই কতটুকু কপি করে নিই। এখন আমরা এখন এখানে আমরা একটা নাম্বার ইনপুট করি সাপোজ 15, তারপরে আবার নিলাম, এটার মধ্যে আমরা একটা দশমিক সংখ্যা ব্যবহার করি সাপোজ 20.25 দিলাম, আবার এটার মধ্যে আবার এটাকে পেস্ট করি, যেমন আমি এখানে লিখলাম ফলস, এবং পরবর্তীতে আরেকটা নেই, এটাকে বলি হলো নাম। এখন দেখুন আমি যখন এটাকে ব্রাউজারে আমার রিড আউট করবো তখন আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 আমি 6 ধরনের ডাটা টাইপের কথা এখানে বলছি। যেমন প্রথম ডাটা টাইপ আসছে হলো আনডিফাইন্ড। যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কিন্তু এতে কিছু অ্যাসাইন করা হয় না বা ইনিশিয়ালাইজ করা হয় না তখন সেটা আনডিফাইন্ড হিসেবে আমাদের ডাটা টাইপের মান হিসেবে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা এটার কোনো মান দেই নাই, সেক্ষেত্রে আমাদের এটা আনডিফাইন্ড হিসেবে আসছে। এবং পরবর্তী ভেরিয়েবল হিসেবে আমরা এখানে একটা লেখা দিয়েছি হাই টেকনিক্যাল এবং এটা স্ট্রিং হিসেবে আসছে, অর্থাৎ ডাটা টাইপ হিসেবে আমরা যখন কোনো টেক্সট দিয়ে থাকি তখন সেটা স্ট্রিং ডাটা টাইপ ধারণ করে। আবার যখন আমরা কোনো নাম্বার দিয়েছিলাম নাম্বারটা নাম্বার হিসেবে আসছে, আবার যখন আমরা একটা দশমিক সংখ্যা ব্যবহার করলাম সেটা ডাটা টাইপ হিসেবেও কিন্তু নাম্বার আসছে। তারপরে আমরা যখন এখানে আমরা ভেরিয়েবল হিসেবে ফলস কথাটি ব্যবহার করলাম তখন সেটা কিন্তু বুলিয়ান হিসেবে আসছে, অর্থাৎ বুলিয়ান একটা ডাটা ডাটা টাইপ। এবং আমরা পরবর্তী ভেরিয়েবলের মধ্যে আমরা একটা নাল কথাটি ব্যবহার করছি এবং সেটা অবজেক্ট আকারে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব স্টেটমেন্ট লেখা, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে স্টেটমেন্ট লিখতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তা আমি এই কথাটুকুকে আবার মুছে দিই।
স্টেটমেন্ট আমরা জাভাস্ক্রিপ্টে যে সমস্ত কোড লিখি এগুলো এক একটা কমান্ড ব্রাউজারের জন্য লিখি, এগুলো ব্রাউজারকে বলে তাকে কি করতে হবে। অর্থাৎ ইংরেজিতে যখন আমরা একটা বাক্য লিখি, বাক্য শেষে ফুল স্টপ দিয়ে আমরা শেষ করি বাক্যের শেষে। জাভাস্ক্রিপ্টও কিন্তু কমান্ডগুলো একটা বাক্যের মতো, আমরা এটাকে শেষ করি হচ্ছে সেমিকোলন দিয়ে। অর্থাৎ এটা একটা জাভাস্ক্রিপ্টের বাক্য বলা হয়। তো এরকম জাভাস্ক্রিপ্টে এরকম অনেক স্টেটমেন্ট থাকে, এগুলো ব্রাউজারে বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে থাকে। যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, যেমন ইফ এলস, সুইচ, এগুলো স্টেটমেন্ট বলা হয়। তারপর লুপের মধ্যে আছে হোয়াইল, ফর ইত্যাদি। জাম্পের মধ্যে আছে রিটার্ন, ব্রেক স্টেটমেন্ট ইত্যাদি। এক্সপ্রেশনের মধ্যে আছে যেমন আমরা বিভিন্ন ভেরিয়েবলের মান অ্যাসাইন করে থাকি। তা আমি এখন এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ভেরিয়েবল দিলাম আমি x ইকুয়াল 20। তো এটাকে আমি এখন ডকুমেন্ট ডট রাইট সাপোজ আমি এটাকে এটার মধ্যে একটা নাম দিলাম সাপোজ টেস্ট। তো আমি এখন এখানে একটা কন্ডিশন বলে দিই যে ইফ এর মধ্যে আমি একটা কন্ডিশন বলে দিই যে x সমান সমান 20। সেক্ষেত্রে সে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে। সেক্ষেত্রে সে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে, সেই জন্য আমি এখানে সাপোজ অ্যালার্ট হিসেবে সাপোজ আমি দিলাম i20। এখন আমি এটাকে যদি রিলোড করি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমি এখানে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছি হাই 20 হিসেবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি যখন ওকে দিলাম তখন এই টেস্ট কথাটি কিন্তু এখানে আসছে। এই যে লক্ষ্য করেন আমরা এখানে কি বললাম যে আমরা একটা ভেরিয়েবল নিলাম x equal to 20, অর্থাৎ আমরা এখানে একটা স্টেটমেন্ট ব্যবহার করলাম ইফ স্টেটমেন্ট। যে এখানে আমরা বলছি যে আমাকে রাইট করে দেখাও তুমি টেস্ট, অর্থাৎ এই জিনিসটা আমাকে লিখে দেখাও। আবার বলছি যদি ইফ মানে যদি যদি এক্স এর মান ভেরিয়েবলের মান 20 হয় সেক্ষেত্রে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দাও। তো আমি এখন এখানে যদি 30 করি সেক্ষেত্রে দেখবেন যে আমার এখন কিন্তু অ্যালার্ট মেসেজ আসতেছে না। অর্থাৎ আমি এখানে এই যে আমি তাকে রাইট করার জন্য টেস্ট কথাটি রাইট করতে বলছি, সে এখন এটা সরাসরি রাইট করে দিয়েছে। কিন্তু আমার এখানে মান যখন 20 হয়ে যাবে তখন সে কিন্তু আমাকে অ্যালার্ট মেসেজ হিসেবে শো করবে যে যেমন আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে, আমি যখন ওকে দিব তখন সে কিন্তু আমাকে টেস্ট লেখাটি দেখিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো স্টেটমেন্ট ব্যবহার করব। আমরা সামনে যখন আরো কাজ করব তখন আরো বিস্তারিত বিষয়সমূহ আমরা বুঝতে পারবো। তো আশা করি আজকে আমাদের যে আলোচ্য সূচি যে সমস্ত বিষয় ছিল এই সমস্ত বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলেও আপনারা প্রশ্ন করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসকে আর দীর্ঘায়িত করতেছি না। তা আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।